রাজশাহী নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান। ৭১-এর ভূমিকার জন্য ক্ষমা চেয়ে ভোট চাইতে জামায়াতের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। বিএনপি সরকারে থাকলেও জামায়াতের দুই মন্ত্রী দুর্নীতি করেনি দাবি আমিরের। সব রাজনৈতিক দলকে আরো সহনশীল হওয়ার আহ্বান। ভোটের প্রচারে জমজমাট সারা দেশ। নানা প্রতিশ্রুতির পাশাপাশি আছে পাল্টাপাল্টি অভিযোগ, সংঘাতের শঙ্কা অনেকের মধ্যে। চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি বৈধ, হাইকোর্টের রায়। ভোটের প্রচারে রাজশাহী পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টায় মাদ্রাসা মাঠের জনসভায় তিনি অংশ নিয়েছেন। এরপর নির্বাচনী সভায় অংশ নিতে যাবেন নওগাঁ ও বগুড়া। এর আগে দুপুর 12:30টার দিকে ঢাকা থেকে বিমানে রাজশাহী পৌঁছান বিএনপি প্রধান। সেখান থেকে তিনি শাহ মখদুম রহমতুল্লাহের মাজার জিয়ারত করেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তার আগমনকে ঘিরে জনতার ঢল নেমেছে রাজশাহী নগর জুড়ে। আশেপাশের জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দিয়েছেন সমাবেশে। তারেক রহমানকে এক নজর কাছ থেকে দেখতে ভিড় করেছেন অনেকেই। সকাল থেকেই তারা অবস্থান নিয়েছেন মাদ্রাসা মাঠের সমাবেশ স্থলে। আমি বাবা মোহনপুরবাসীর হয়ে আমার নেতার কাছে দাবি রাখতে চাই, নেতা, ছাত্র দল থেকে আপনারাই মানুষ করেছেন। আজকে ধানের শীষের প্রতীক নিয়ে আমাকে নির্বাচন করতে দিয়েছেন। আমি বাবা মোহনপুরবাসীর কাছে যাই, তারা আমাকে অনেক দাবি দেওয়ার কথা বলে। আপনি অনুমতি দিলে আমি দু একটি দাবির কথা বলতে পারি। ইনশাল্লাহ উনার নলেজে আছে। আমি শুধু এটুকু বলতে চাই, আজকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বাবা মোহনপুরবাসীর হয়ে আবার আপনাদেরকে কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ৭১-এর ভূমিকার জন্য আগে ক্ষমা চান, তারপর মানুষের কাছে ভোট চাইতে যান। জামায়াতের নেতাদের উদ্দেশ্যে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন নির্বাচনী প্রচারণায় গিয়ে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, বাংলাদেশের মানুষ কারো দয়া বা ভিক্ষা নিয়ে বাঁচতে চায় না। নির্বাচনে সততা পালিয়ে গেছে, তবে সবসময় সততা ধরে রাখার চেষ্টা করেছেন বলে জানান বিএনপি মহাসচিব। ভোট বড় আমানত জানিয়ে তা ধানের শীষে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় গেলে সবজি রাখার জন্য কোল্ড স্টোরেজ, নারীর কুটির শিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। হিন্দু ভাই বোনদেরকে বিশেষভাবে আবেদন জানাতে চাই, আপনারা ভয় পাবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি, আপনাদের পাশে আমার সব ভাইরা আছে। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন। আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন। বিএনপি জোট সরকারে থাকলেও জামায়াতের দুই মন্ত্রী কোনো দুর্নীতি করেননি, এমন দাবি করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি রাজনৈতিক দলগুলোকে আরো সহনশীল হওয়ার আহ্বান জানান। শেরপুরে হামলায় জামায়াত নেতা নিহতের ঘটনা নির্বাচনী সহিংসতার ইঙ্গিত দেয় জানিয়ে তিনি বলেন, এতে প্রমাণ হয় দেশের জনগণের ওপর তাদের আস্থা নেই। জানান, সুষ্ঠু ভোটে যারাই জিতবে তাদেরই স্বাগত জানাবে জামায়াত। ঢাকা ১৫ কাফরুল মিরপুর আসনে বৃহস্পতিবার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এরপরই একই জায়গায় উদ্বোধন করেন নির্বাচনী প্রচারণায় মাল্টিমিডিয়ার ডিজিটাল বাসের। এই সময় ডাক্তার শফিকুর রহমান শেরপুরের ঝিনাইগাতিতে শ্রীবর্দী উপজেলায় সহিংসতার বিষয়ে প্রতিপক্ষের সমালোচনা করেন। এই ঘটনা ইঙ্গিত করে অসহিষ্ণুতা, এই ঘটনা ইঙ্গিত করে জনগণের উপর আস্থা নাই, এই ঘটনা ইঙ্গিত করে যে অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। এরপর ঢাকা ১২ আসনে নির্বাচনী জনসভায় তিনি বলেন, সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে। চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কারণে কৃষক ন্যায্য মূল্য পায় না। ভোটের পর ১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে বলেও জানান তিনি। বিএনপি জোট সরকারে থাকতে তার দলের দুই মন্ত্রী কোনো দুর্নীতি করেননি বলেও দাবি তার। একটি হচ্ছে সিন্ডিকেট, আরেকটি হচ্ছে চাঁদাবাজ। এই দুইটার কারণে কৃষক যেমন তার ন্যায্য মূল্য পায় না। আমরা আশাবাদী ১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। আমাদের দুইজন শহীদ নেতা, তারা ৩টি মন্ত্রণালয়ে ২ পর্যায়ক্রমে এই ২ দায়িত্ব পালন করেছিলেন। শত্রুও আঙ্গুল তুলে বলতে পারে নাই যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ। জামায়াতে আমিরের প্রত্যাশা, দেশের মানুষের সম্পদ ও ইজ্জত যাদের হাতে নিরাপদ। ১২ ফেব্রুয়ারি তাদের হাতেই দেশের চাবি উঠবে। বলেন, প্রথম ভোট হবে হার পক্ষে এবং দ্বিতীয় ভোট হবে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায়। এই যুব সমাজ নতুন পোশাক পরে ফেসিবাদের চরিত্র নিয়ে কেউ আসলে তাদেরকেও ছাড় দেবে না। মেহের মনি,
ডিবিসি নিউজ, ঢাকা। নানা প্রতিশ্রুতি আর পাল্টাপাল্টি অভিযোগে ভোটের প্রচারণায় মুখর রাজধানী ঢাকা সহ সারা দেশে। নির্বাচনী প্রচারণায় জামায়াত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থীরা। তারা বলছেন, মিথ্যাচারের মাধ্যমে জামায়াত মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে, তবে কারো কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান তাদের। অষ্টম দিনের সকাল থেকেই প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে, করছেন উঠান বৈঠক। বিএনপি, জামায়াত, এনসিপির প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। ভোটারের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে জনগণের মতামতের ভিত্তিতে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে আশা ধানের শীষের প্রার্থীদের। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আচরণবিধি ভঙ্গ ও হামলার অভিযোগ তুলছেন অনেকে। বিশেষত সাম্প্রতিক সময়ে দেশের কয়েকটি স্থানে প্রচারণার সময়ে ছড়িয়ে পড়া সংঘর্ষের ঘটনায় নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানাচ্ছেন তারা। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, কিভাবে এই নির্বাচনকে প্রভাবিত করে তারা ষড়যন্ত্রকে তারা প্রতিষ্ঠিত করতে চায়। তাদেরকে আগামীর 12 তারিখেই ব্যালটের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে ইনশাল্লাহ। আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে, আর এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। রাজধানী নির্বাচনী প্রচারণার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজকের নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা কি বলছেন? ভোটারদের সাথেও নিশ্চয়ই কথা বলেছেন, তাদের প্রত্যাশাগুলো সম্পর্কে বিস্তারিত জানাবেন। নিশ্চয়ই তানিয়া, যদি আমি একটু বলতে চাই যে ঢাকা 18 আসনের যিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে তিনি বিভিন্ন পাড়া মহল্লায় ইসলাম জাহাঙ্গীর তিনি কিন্তু ঘুরে চষে বেড়াচ্ছেন। প্রতিটা জায়গায় জায়গায় গিয়ে কিন্তু তিনি তার নিজ প্রতীক ধানের শীষের মার্কায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছেন, এমনকি প্রতিশ্রুতি দিচ্ছেন, এমনকি আসলে সকল শ্রেণী পেশা মানুষের কাছে একটি প্রত্যাশা করছেন যে আগামী 12 তারিখে ধানের শীষ মার্কা বিজয় করে দেশকে পুনরুদ্ধার বা গণতন্ত্র ফিরিয়ে আনার কাজে সহযোগিতা করবেন এই জনগণ, সেটাই কিন্তু বলছেন। এমনকি ধর্মবর্ণ বিশেষে প্রত্যেক মানুষের কাছে কিন্তু তিনি পৌঁছে যাচ্ছেন। আমি একটু যদি কথা বলতে চাই এসএম জাহাঙ্গীরের কাছে, আপনার কাছে একটু জানতে চাই যে এই প্রচারণায় কতটা সাড়া পাচ্ছেন? আপনারা জানেন বিগত 17 বছর আন্দোলন সংগ্রামের ফসল হলো আজকের এই নির্বাচন। বিগত 17 বছরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্রকে হরণ করা হয়েছে। এই আন্দোলনের পরে অনেক নেতাকর্মীর জীবনের বিনিময়ে আমরা আজকে গণতন্ত্র পেয়েছি, ভোটাধিকার পেয়েছি। কাজে মানুষের কাছে যখন যায়, মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদেরকে রিসিভ করে, কারণ তারা দীর্ঘ 17 বছর ভোটার দিতে পারবে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, যোগ্য প্রার্থী ভোট দেবো, এই যে স্লোগান, সেই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এবং আপনি জানেন আমরা সবসময় জনগণের উপর আস্থাশীল এবং জনগণ আমাদেরকে ভোট দেবে, এটাই স্বাভাবিক। কারণ বিএনপি জনগণের জন্য কাজ করে। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের দাঁড় যায় না, যার কারণে জনগণকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা প্রতিশ্রুতি দিচ্ছি হলো বিএনপি সবসময় জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করছে। এখনো সেই কল্যাণকে এই 17 বছর যে বিচ্ছিন্ন করে ফেলেছে সমাজ ব্যবস্থাকে, সেই সমাজ ব্যবস্থাকে ঐক্যবদ্ধ করে আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করবো, একটি নিরাপদ সমাজ ব্যবস্থা গঠন করবো। এটি আমাদের সংখ্যা আছে। 12 তারিখ নিয়ে আমরা হয়তো অনেক ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা বিশ্বাস করি জনগণ ঐক্যবদ্ধ আছে। গত 5ই আগস্ট ফেসিবাদকে যেভাবে পতন ঘটিয়েছে, 12 তারিখে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য যারা দেশের জন্য কাজ করে, দেশের কল্যাণের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করবে, তাদেরকে নির্বাচিত করবে, বিশেষ করে ধানের শীষকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। শুনছিলেন তানিয়া যে প্রার্থীদের যে প্রতিশ্রুতি, নানা প্রতিশ্রুতির মধ্য দিয়ে আসলে তারা কাজ পরিচালনা করে যাচ্ছেন দিন থেকে রাত অবধি। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। তানিয়া, আরিফ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। শেরপুরের শ্রীবর্দীতে সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যুতে উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ। সহিংসতার ঘটনায় প্রশাসনের দায়িত্বে অবহেলাকে দুষছে জামায়াত। তবে বিএনপির দাবি, জামায়াত চাইলে সংঘাত এড়াতে পারত। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে সরকার। সংঘাতে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের মৃত্যুতে থমথমে চাউলিয়া গ্রাম। আত্মীয় স্বজন, রাজনৈতিক সহকর্মীর সহ চেনা অচেনা মানুষ জড়ো হচ্ছেন তার বাড়িতে। দেশে ভোট উৎসবের মধ্যেই এমন ঘটনায় সবার কণ্ঠে ক্ষোভ, দাবি উঠেছে বিচারের।
শেরপুর ৩ আসনের সব প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ে বুধবার নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন। সেখানে সামনের সারির চেয়ারে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। এই ঘটনার জেরে সন্ধ্যায় ঝিনাইগাতী শহরে ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। দফায় দফায় সংঘর্ষে আহত হন গণমাধ্যম কর্মী, সেনা সদস্য সহ ২ শতাধিক। সহিংসতার ঘটনায় প্রশাসনের দায়িত্বে অবহেলাকে দায়ী করেন জামায়াত নেতারা। ১১ দলের জনপ্রিয়তায় ভয় পেয়ে এসব হামলা ঘটানো হচ্ছে বলেও অভিযোগ তাদের। বিএনপির এক দল উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের অব্যাহত উস্কানির কারণে ১১ দলীয় জোট ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ভাই রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে বিএনপির একদল সন্ত্রাসী। পুলিশ প্রশাসন বিএনপি নেতাকর্মীদের নিবৃত্ত না করে বরং নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে। বিএনপি বলছে সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। জামায়াত নেতারা ইচ্ছা করলে এ সংঘাত এড়ানো যেত। আমরা দেখেছি গতকাল আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সেনাবাহিনী ওনারা বারবার অনুরোধ করছিলেন যেন বিএনপি নেতাকর্মীদের জন্য নির্ধারিত স্থানে তাদেরকে বসতে দেওয়া হয়, কিংবা একটা নির্দিষ্ট পথ পরিহার করে যেন ভিন্ন রাস্তায় যাওয়া হয়। ওনাদেরকে যদি সব রাজনৈতিক দল এভাবে সহযোগিতা করতো তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং খুব দুঃখজনক ঘটনাগুলো আর পুনরাবৃত্তি হবে না। সুতরাং একই সাথে আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন জোরদার হয়। এদিকে সহিংসতা ও মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার কথাও জানানো হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। চলছে ক্ষণগণনা। ১২ দিন বাদেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট যুদ্ধ। নির্বাচনী জনসংযোগের ৮ম দিনে জমজমাট মাঠ। অলি গলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, ছুটছেন রাত দিন। ভোটারদের মন গলাতে চিরন্তন চেষ্টা। সকালে ডুমুরিয়া উপজেলার সদরে নির্বাচনী পথসভা উঠান বৈঠক করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাচনী পদযাত্রায় অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি দল ফ্যাসিস্টদের নাম করে মামলা দিয়ে বাণিজ্য করছে। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ও চণ্ডীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ এবং পথসভা করেন জামায়াতের প্রার্থী মাসুদ সাইদি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রচারণা চালান বরিশাল ৫ ও ৬ আসনে। এই যে দেববাবু সবাই তারাও এখন বলেন, তারা মনে করে যে ইসলামী বিধান, ইসলামী সরকার যদি দেশে চালু হয়, কোরআনী বিধান, ইসলামী বিধান চালু হলে হিন্দুরাও সবচেয়ে নিরাপদ থাকবে। আমরা চাই না বাংলাদেশটা আগের মতো হোক। আপনারা আগে যেই দলই মতই করে থাকেন না কেন, আপনারা শাপলাকলির নেতৃত্বে, এনসিপি নেতৃত্বে নতুন করে সংগঠিত হন, শাপলাকলিকে জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ শাপলাকলি সবার সাথে ইনসাফ করবে, সবার সাথে ন্যায় বিচার করবে। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। ১২ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন ১৮৩, ঢাকা ১০-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা ১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। আমরা তার সাথে একটু কথা বলি। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি তো জামায়াতের পক্ষ থেকে নির্বাচন করছেন, কি অবস্থা? আসলে এক কথা বলতে গেলে নির্বাচনের যে পরিবেশ উৎসাহ উদ্দীপনাপূর্ণ হওয়ার কথা ছিল, সে ব্যত্যয় ঘটেছে। লেভেল প্লেয়িং ফিল্ডও আমরা দেখতেছি যে প্রশ্নবোধক হয়ে গেছে। সম্প্রতি শেরপুর ৩ আসনে আমাদের প্রার্থীর সমর্থনে যে সমাবেশ ছিল, সেখানে আমাদের নেতাকে হত্যা করা হয়েছে। ঠুনকো ঘটনায় ডাক্তার শফিক সাহেবের ঢাকা ১৫ আসনে আমাদের ১৫ জন অধিক নেতাকর্মীকে আহত করেছে, তাদেরকে আক্রমণ করে। ঢাকার ৭-এ এনায়েতুল্লাহ সাহেবের আসনে তাকে আক্রমণ করা হয়েছিল। আমাদের এই ধানমন্ডির বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ফলে পরিবেশটা নির্বাচনের জন্য যেরকম উৎসাহ উদ্দীপনাপূর্ণ হওয়ার কথা ছিল, সেভাবে আর এখন নেই, বহাল নেই। শুরু হয়েছিল সুন্দর পরিবেশে, মানুষ উৎসাহিত ছিল, আশা করতেছিল ফ্রি ফেয়ার ট্রাইবাল ইলেকশন হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে কর্তৃপক্ষের, আমি অবহেলাও বলতে চাচ্ছি না, বাট নীরবতা বা কাঙ্ক্ষিত পদক্ষেপ না নেওয়ার কারণে সন্ত্রাসীরা পরিবেশটি উত্তর নষ্ট করছে। আপনার আসলে নির্বাচনী প্রচারণা চালাতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো ধরনের হুমকি পেয়েছেন কিনা? ইতিমধ্যেই আমাদের কর্মীদেরকে
থ্রেট করা হচ্ছে, আমাদের বিশেষ করে মহিলা কর্মীদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করা হচ্ছে, জিগাতলা স্টাফ কোয়ার্টার, গ্রিন রোড স্টাফ কোয়ার্টার আশেপাশে কয়েক জায়গাতে হুমকি দেওয়া হয়েছে। সুতরাং সাবলীলভাবে একটা সুন্দর পরিবেশে কথা বলার যে এনভায়রনমেন্টটা সেটা আর বহাল থাকছে না। যদি আপনি নির্বাচিত হন তাহলে মানুষের জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আসলে মানুষ তো অনেকগুলি সমস্যায় জর্জরিত। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এটা একটা প্রাইম নিড, সমাজ থেকে নির্মূল করা, উচ্ছেদ করা, এটাও আমার প্রথম অঙ্গীকার। একটা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ করা। আপনারা জানেন এই এলাকা বিজনেস এরিয়া আছে অনেকগুলি, নিউ মার্কেট থেকে শুরু করে হাতিপুর, বিভিন্ন জায়গায়, হাজারিবাগ, এখানে কিন্তু ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। সুতরাং এটাকে নির্মূল করা, জিরো লেভেল নিয়ে আসা হচ্ছে আমার টার্গেট। তারপরে গ্যাসের সমস্যা, প্রচুর বাসাবাড়িতে গ্যাসের কানেকশন আছে, গ্যাস পাচ্ছে না। ড্রেনেজ সমস্যার জন্য অল্প বৃষ্টিতেই পানি হয়ে যায় হাঁটু পানি পরিমাণ পর্যন্ত। তারপরে রাস্তাঘাটে প্রচুর যানজট, যেটা মানুষকে ভোগাচ্ছে দীর্ঘদিন থেকে। ধানমন্ডি লেক এতটা প্রাণকেন্দ্র আমাদের, সেখানে যাওয়ার নোংরা হয়ে সেখানে পানি ব্যবহার কোনো অবস্থায় নেই। সন্ধ্যার পরে সেখানে মেয়েরা হাঁটাহাঁটি করতে পারে না, লাইট নেই পর্যাপ্তভাবে, পাবলিক টয়লেট সাফিসিয়েন্ট না, ম্যানেজমেন্ট খুব পুয়ার। এমনিভাবে কামরাঙ্গীর জন্য কোনো খেলার মাঠ নাই বাচ্চাদের জন্য, শিশুদের জন্য। বুঝতে পারছি, নাগরিক সুবিধা আপনি নিশ্চিত করার চেষ্টা করবেন। মাদকের সমস্যা নিয়ে আপনার সমাধান করার জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে? অবশ্যই। এখানে মাদকের যারা সরবরাহকারী আর মাদক যারা বিক্রি করে, এখানে এই দুই কমিউনিটি যে মাদক সরবরাহ করতে না পারে এবং যারা ব্যবসা করে তারা যদি এই অপকর্ম করতে না পারে, তাইলে এমনি অনেকটা কমে যাবে। তারপরেও যারা মাদকাসক্ত হয়ে গিয়েছে ইতিমধ্যে, তাদেরকে পুনর্বাসনের মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে সংশোধনের চেষ্টা করা হবে এবং স্থায়ীভাবে যা নির্মূল হয়ে যায় সেই জন্য আমাদের সার্ভিলেন্স টিম থাকবে, মনিটরিং থাকবে এবং এটার ক্ষেত্রে কন্টিনিউয়াসলি আমরা এফোর্ট দেবো যাতে এলাকাটা মাদকমুক্ত হয়ে যায়। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও থাকবো এই জেলায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। চট্টগ্রামের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি বৈধ এমন রায় দিয়েছে হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ আজ এই রায় দেয়। এর আগে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে ওই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। গত 4 ডিসেম্বর এই বিষয়ে দ্বিধা বিভক্ত রায় দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। পরে প্রধান বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে মামলাটি নিষ্পত্তির জন্য পাঠান। চলতি বছর 5 জানুয়ারি শুরু হয় শুনানি। কয়েক দফা শুনানির পর এই বেঞ্চ থেকে অন্য বেঞ্চে মামলাটি স্থানান্তরের অনুমতি চেয়ে আবেদন করেন রিটকারী সংগঠনটি। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় 2019 সালের 17 ফেব্রুয়ারি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারিত্বে কর্তৃপক্ষের সমঝোতা সই হয়।